সীমান্ত হত্যা কেন বন্ধ হচ্ছে না? যেখানে বিশ্বে অনেকগুলো দেশ আছে, যে দেশগুলোতে হয়তো সীমান্তের ওপারে গেলেই একটা বড় দেশ বা উন্নত জীবনযাপন করা যায়, সেখানেও এরকম গুলি চলে না। শুধু বাংলাদেশ সীমান্তে গুলি চলছে কেন? আর বিরোধীর সময় তো ভাই বলছিলেন যে ভারতের অন্য সীমান্তগুলোতে এরকম গুলি চলে না খুব বেশি। আপনি একদম স্যার পারফেক্টলি বলেছেন। আমি একটু থিওরিটিক্যালি যাই। আমরা যেটা জানি যে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী হচ্ছে বিজিবি, আর ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আসলে কথাটা সম্পূর্ণ ঠিক না। বাংলাদেশের এগেনস্টে এবং পাকিস্তানের এগেনস্টে শুধু বিএসএফ। বাংলাদেশ সীমান্তে এবং পাকিস্তান সীমান্তে আছে শুধু বিএসএফ। আর যদি নেপাল ভুটান বলি, সেখানে আছে এসএসবি, সীমান্ত সংহতি বাহিনী টাইপের এরকম একটা নাম বলে তারা। মানে আসামে বিএসএফ নাই? না, আসামে আছে আসাম রাইফেলস, আর চায়না বর্ডারে আছে হচ্ছে এটিআই। এটা পাকিস্তানেও তাই। হ্যাঁ, এই যে বিএসএফ কোথায় আছে? সে আছে পাকিস্তান বর্ডারে এবং বাংলাদেশ বর্ডারে। তো পাকিস্তানের সাথে কিন্তু ভারতের অলমোস্ট অ্যাট ওয়ার টাইপ সিচুয়েশন। তো ওইখান থেকে যখন একটা ব্যাটালিয়ান চেঞ্জ হয়, সে বাংলাদেশ বর্ডারেই শুধু আসে, এবং তার ওই সাইকোলজি, সৈনিকদের ওই রকম মানসিকতাই থাকে। এটা হচ্ছে একটা থিওরিটিক্যাল রিজন, যে ওইখানে যেরকম দেখা যাচ্ছে যে বর্ডার ক্রস করলেই গুলি করে দেয়, আমার এখানে সে ওই রকম মানসিকতা নিয়েই থাকে। তাকে প্রয়োজনীয় মোটিভেশনও করা হয় না। বাংলাদেশ সাথে কীরকম রিলেশন মেনটেন করতেছে ওইটা নিয়ে কোনো ট্রেনিংও তাদের সিস্টেম নাই। আমি তাদের ভিতরে ঢুকে দেখেছি, তারা ওইভাবেই ম্যানেজ করে। এবং এরকম ডিটেইল রিপোর্ট দিয়েছি যে কার্গিল বর্ডার থেকে, এলওসি থেকে বাংলাদেশের সাতক্ষীরা সীমান্তে এসেছে, রিপোর্ট দেওয়া হয়েছে যে এই ব্যাটালিয়ন আসার পরে কিন্তু এখানে সীমান্ত হত্যা বাড়তে পারে। এটা হচ্ছে একটা রিজন। দ্বিতীয় রিজন হচ্ছে, আমি সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ বিজিবিতে বেশ কয়েকবার চাকরি করার। আমার কাছে মনে হচ্ছে ন্যাশনাল ভোকালনেস বা ন্যাশনাল ভয়েস, এই জিনিসটা খুব জরুরি। একটা সময় ছিল, এই গভর্নমেন্টেরই যখন আগের সময়, বেগম খালেদা জিয়া যখন ছিলেন, তখন বিজিবি হেডকোয়ার্টার থেকে ইনস্ট্রাকশন ছিল যে ওই পার থেকে যখন গুলি হয়, তা আমাদের একটা ইনসিডেন্ট রিপোর্ট দিতে হয় বিজিবিকে, যে এত তারিখ এতশো ঘটিকার সময় এত নম্বর পিলারের এখানে এত রাউন্ড গুলি করেছে বিএসএফ। তো সাথে সাথে তুমি কি করেছো, হোয়াট ইউ ডিড, এই 5টা পয়েন্টের মধ্যে হোয়াট ফ্রেন্ডলি ফোর্স হ্যাজ ডান, এটাও লিখে দিতে হবে। মানে একটু ইনডিরেক্টলি বলে দেওয়া হলো যে তুমি কয় রাউন্ড গুলি করেছো। অর্থাৎ তোমাকে যখন সে বাধা দিচ্ছে বা ফায়ার ব্যাক করছে, তুমিও যদি একইভাবে রিটেলিয়েট করো তাহলে এটা অফ থাকবে। তো এটা আমি বলবো না এখন একবারে একটা জনমিডিয়াতে আমাদেরও গুলি করা উচিত, বাট আমার কাছে মনে হয় দুইটা ফোর্স যখন মুখোমুখি, দুই ফোর্সের ভাষা একরকম হওয়া উচিত। ওর যদি হাসি মুখে কথা হয়, আমারও হাসি মুখেই হবে। তো এরকম যখন ছিল তখন কিন্তু একদম সহজ সরল ছিল। এবং আমি হিলি সীমান্তে ছিলাম, বাংলাদেশের অন্যতম ব্যস্ত সীমান্ত, সেখানে এরকম একটা ইয়েতে যখন আমিও বলেছি, তারা বললো যে দেখো রাতের বেলায় সে এরকম হইহাল্লা করে, চিৎকার চেঁচামেচি করে, ইট পাটকেল ছোড়ে, আমার সোলজার তো ভয় পায়। তো ভয় পেলে একটা ট্রেন্ড সোলজার, তার হাতে অস্ত্র আছে, সে কী করবে, সে তো গুলি করবে। আমিও কিন্তু খুব হাসতে হাসতে বলেছিলাম যে তোমার সোলজার ইট পাটকেল ছোড়াতে ভয় পাচ্ছে, সে ভয়ে গুলি করছে, তো গুলির শব্দ তো আমার সোলজারও ভয় পায়, তুমি আমাকে কি সাজেস্ট করো। এরপরে কিন্তু আলহামদুলিল্লাহ 2 বছর ছিলাম, কখনো ওরা ইয়ে করেনি। আমরা বাধ্য করেছি তাদেরকে, যদি কেউ অবৈধভাবে ওই পারে যায়, যেহেতু স্থল বর্ডার, ঘাস কাটতে কাটতে ওই পারে চলে যায়, গরু ছুটে চলে গেছে, দৌড়ায় যায়, নিয়ে আসতে যায়। ওরা অনেক রকম অভিযোগ করে, আমি সেদিকে আজকে যাচ্ছি না। কিছু কিছু ক্ষেত্রে এমনিতেই যায়, বা একটা সময় যখন বর্ডার ভাগ হয় নাই, তখন ওই পারে চাচির বাড়ি ছিল, এই পারে ভাস্তার বাড়ি ছিল, তো এরকম আসা যাওয়া করে। তো এরকম যদি গোলাগুলি করে তাহলে তো হবে না। তো আমরা বলেছিলাম যদি তোমার অবৈধ অনুপ্রবেশ হয়, তুমি এটা গ্রেফতার করবা, এবং দে ডিড ইট। তো আমার কাছে দুটো জিনিস একটা মনে হয়, যে তাদের এই মোটিভেশনাল ট্রেনিংটার দরকার আছে, যেটা বিজিবি বিএসএফ লেভেলে যখন আজকে যেমন একটা মিটিং হচ্ছে, এসব ক্ষেত্রে তাদেরকে এই জিনিসটা বলা দরকার। আরেকটা হচ্ছে আমাদের সরকারেরও যেমন এখন একটা ফার্ম পজিশন আছে, এরকম একটা ফার্ম পজিশন যখন আমরা নেই তাহলে ঠিক থাকবে। দেখেন, যখন দুটো দেশের মধ্যে কথা হয় না, তখন কোন দেশটা বড় আর কোন দেশটা ছোট সেটা কিন্তু আসে না। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী, দুই দেশের সীমান্ত বাহিনী প্রধান কিন্তু সীমান্ত বাহিনী প্রধান। বড় দেশের সীমান্ত বাহিনী প্রধান বেশি শক্তিশালী, ছোট দেশের সীমান্ত বাহিনী প্রধান কম শক্তিশালী, এরকমটা হয় না। আরেকটা প্রশ্ন যেটা স্যারকে বলছিলেন, যে আমাদের দেশের লোকজন কি এখানে যেতেই হবে, ওরা বড় রাষ্ট্র, ওরা না গেলে আমাদের ইয়ে হবে, সম্পূর্ণ উল্টো। আপনি যদি সীমান্ত ক্রস করে ওপারে যান, আপনার লিটারেলি আপনার কান্না আসবে, ওদের দেশের মানুষ যেভাবে বেঁচে আছে।
এটা কিরকম? মানে খুবই দুর্দশা। খাওয়া দাওয়ার যোগান যন্ত্র সম্পূর্ণ নিজের উপর ভিত্তি সরকার, ওরা নিউক্লিয়ার পাওয়ার, ওরা বিমান বানায়, ওরা স্যাটেলাইট পাঠায়, কিন্তু এই দিকেই একদিকে তাদের দেশে, আমাদের দেশে যেরকম সরকারের একটা এজেন্ডা থাকে যে সবাইকে নিয়ে আমার দেশের, এই যেমন বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী উনি বলেছেন সবচেয়ে গুরুত্ব দিচ্ছে মানে হ্যাঁ, আমি 1 কোটি- জননিরাপত্তার দিকে আমি 1 দিচ্ছে। কোটি কর্মসংস্থান করব। এর আগে সরকারও কিন্তু একটা দারিদ্র বিমোচন কর্মসূচি নিত। ওদের দেশে এসব কোনো সিস্টেম নেই। ওদের দেশে দেশ এগিয়ে যাবে, তোমার জন্য কর্মসংস্থান ক্রিয়েট হবে, তোমার যোগ্যতা থাকলে তুমি চাকরি পাবা, না থাকলে পাবা না, সরকার তোমার এত দায়িত্ব নিবে না। তা আলটিমেটলি যখন আপনি সীমান্ত পার হয়ে একটু দারিদ্র রেখার কাছাকাছি মানুষের কাছে যাবেন, আপনার লিটারালি তাদের জন্য মায়া হবে। আমার দেশের যে মেয়েটা ফুল বিক্রি করে ট্রাফিক সিগন্যালে, সেও তাদের চেয়ে ভালো আছে। অনেক, ইয়েস, দ্যাটস রাইট। আমার দেশের যেই, আমি আজকে এখানে দেখলাম একটা বৃদ্ধ মহিলা রাস্তার পাশে থাকে, তাকেও কেউ একজন এসে একটা ছোট্ট একটা ঘর করে দিয়েছে। তো আমাদের দেশের মানুষ আমরা অনেক ভালো আছি। হ্যাঁ, আমাদের অনেক সমস্যা আছে, আমরা চাই এটা আরো ভালো হোক, কিন্তু আমার দেশে যেই যাদেরকে ওরা পুশব্যাক করছে, ওদের ভাষায় তো পুশব্যাক, যাদেরকে ওরা পুশব্যাক করছে, এই শ্রেণীর মানুষ আমার দেশ থেকে কোনোদিন ওই দেশে যাবে না। ওই দেশে গেলে না খেয়ে মরবে এরা। ওরা বলতেছে ওরা আমাদের চেয়ে বড় দেশ। স্যার তো ডেটা দিয়ে বললেন, আমি ওদের দেশের মানুষের কাছে শুনেছি যদি বাংলাদেশিরা যাওয়া বন্ধ হয়ে যায়, তাহলে কলকাতা নিউ মার্কেট এলাকার লোক মানুষ না খেয়ে মরবে। এবং 2019-20 সালে আমরা দেখেছি কোভিডের সময় হাহাকার পড়ে গেছে। এবং সম্প্রতি এই ঘটনা অনেকগুলো রিপোর্ট হয়েছে, হ্যাঁ। আমাদের চ্যানেলে হয়েছে, সব জায়গায় হয়েছে। এবার আমরা গরু খুব আনা বেহাল অবস্থা। কমে গেছে, কুরবানির সময় তাদের গরু ভাগাড়ে মারা গেছে। ভাগাড়ে মারা রাস্তায় স্যার যেটা বললেন, আমি তার বাজার, আমার দেশে 18 কোটি মানুষ, তার মধ্যে অলমোস্ট 10 কোটি মানুষ নিয়মিত বিভিন্ন পণ্য ভোক্তা, 10 কোটি মানুষের একটা বাজার। আমরাও যদি তাদের থেকে পেঁয়াজ না আনি, ওদের বিপদ হয়ে যাবে। ওরা পেঁয়াজ না পাঠালে আমাদের বিপদ হবে না। আমরা যদি ওদের থেকে লবণ চিনি না আনি, সার না আনি, ওদের বিপদ হবে, আমাদের বিপদ হবে না। আমরা একটু বেশি দাম দিয়ে অন্য দেশ থেকে কিনতে হবে, আমাদেরকে একটু বেশি দামে কিনতে হবে, পেঁয়াজ একটু কম খেতে হবে, বা অন্যভাবে এটাকে ম্যানেজ এখন তো দেখা যাচ্ছে অনেক সময় অনেক কম পড়ে আবার অন্য জায়গা থেকে আনলে। এটাই তো আমাদেরকে যেই জিনিসগুলো শোনানো হয়েছে, বলা হয়েছে, এগুলো সব ক্ষেত্রে কিন্তু এরকম না। আর সীমান্তে যেই বিষয়টা ওরা করে, আমরা নিজের শক্তিটা আমরা বুঝি না। আমরা আসলে জানি না যে আমি কতটা শক্তিশালী। আমরা মনে করি ওরা অনেক বড় ইকোনমি, ওরা অনেক বড় সুপার পাওয়ার, মিলিটারি সুপার পাওয়ার। স্যার বললেন এখন পর্যন্ত তো কোনো যুদ্ধে জিতে দেখাইতে পারে নাই। এনিওয়ে, সো আমরা আসলে, আমি মনে করি অ্যাটলিস্ট তাদের সমান বড় না হই। সো আমার দেশের মানুষ অবৈধভাবে ওই দেশে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমার নিজেরই এক আত্মীয়, সে পাঞ্জাবে একটা ইউনিভার্সিটিতে পড়ে, পৃথিবীর সব দেশের স্টুডেন্টদেরকে পার্ট টাইম জবের পারমিশন দেওয়া হয়, ভারতে বাংলাদেশি স্টুডেন্টদের পার্ট টাইম জবের কোনো পারমিশন নেই। এবং সে যে ওইখানে গ্র্যাজুয়েশন করেছে, ওইখানে তার কোনো জব ভ্যাকেন্সি নেই, ওইখানে সে কাজ করতে পারবে না, তাকে ফেরত আসতে হচ্ছে। পৃথিবীর সকল দেশে, ইউরোপ আমেরিকার মতো উন্নত দেশে, সেখানে যে কোনো একটা ভার্সিটিতে আপনি পড়লে সেখানে আপনি কাজ করার সুযোগ আছে। ভার্সিটিতে গ্র্যাজুয়েশন করার পর তারাই বরং অফার করে তুমি থেকে যাও। আর আমার ওই আত্মীয়কে ফেরত আসতে হচ্ছে। তা আমার ওইখানে এমপ্লয়মেন্ট নাই, আমার ওইখানে ইকোনমিক স্বস্তি নাই, আমার ওইখানে কাজ করে খাওয়ার সুযোগ নাই। আমার চেয়ে ওরা মানবেতর জীবনযাপন করতেছে, আমাদের দেশের মানুষ এখানে যাওয়ার দরকার নেই।